हेलो माय डियर फ्रेंड्स, वेलकम टू स्टडी विद मी। तो आज আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল টেট 2022 11 ডিসেম্বর যে এক্সামটা হয়েছিল তারই কোশ্চেন পেপার। ওকে, তো আমাদের কোশ্চেন পেপারের কোড হচ্ছে 5E। ওকে, তো অনেকেই বলছিল যে আনসার কিটা আমার ডিসকাস করা উচিত, তো চলো দেখা যাক। আমিও যেহেতু এক্সামটা দিয়েছি, তো দেখা যাক কার কতগুলো আনসার ঠিক হয়। তো এটা অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাবো। আগেও তোমরা হয়তো দেখেছো, বা যারা দেখে থাকোনি তারা অবশ্যই এই অ্যানালাইসিসটা দেখবে। তো আজ আমরা 1 থেকে 30 পর্যন্ত যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির কোয়েশ্চেনগুলো ছিল ওগুলো আজ ডিসকাস করব। ওকে, তো চলো দেখা যাক। তো আমরা ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোতেই বলবো যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো চলো এগোনো যাক। তো দেখো নাম্বার 1 কোয়েশ্চেন কি আছে। নাম্বার 1 আছে, which of the following is not an essential principle of teaching at primary level? তো নিচের কোনটি প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়? তো অপশানস আছে দেখো, প্রিন্সিপাল অফ প্রোভাইডিং অ্যাটেনশন ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তি স্বাতন্ত্র্যকে মূল্য দেবার নীতি, প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, সরল থেকে জটিলতার দিকে অগ্রসরের নীতি, প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক, সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসরের নীতি, নাকি প্রিন্সিপাল অফ প্রোভাইডিং এনাফ ইনফরমেশন টু দ্য লার্নার, শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রদানের নীতি। তো দেখো আমাদের এখানে আনসার যেটা ঠিক হয়ে যাবে, ডান দিকে যেগুলো দেওয়া আছে এগুলো সব ঠিক নাও হতে পারে। ঠিক আছে, তো আমরা ঠিক আনসারটা দেখে নেব। দেখো, তো নাম্বার 1-এর এখানে আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি। তো কোয়েশ্চেন দেখো এখানে কি বলছে, প্রাথমিক স্তরের শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়। ওকে, তো দেখো নট অ্যান এসেনশিয়াল প্রিন্সিপাল অফ টিচিং অ্যাট প্রাইমারি লেভেল। তো অপশান নাম্বার আমাদের এখানে ডি কারেক্ট হয়ে যাচ্ছে, যেহেতু নট বলেছে। ওকে, তো প্রিন্সিপাল অফ প্রোভাইডিং এনাফ ইনফরমেশন টু দ্য লার্নার, শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রদানের নীতি, এটি সঠিক নয়। ওকে, তো এই জন্য আমাদের ডি নাম্বার আনসার এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ইট ইজ নট এসেনশিয়াল, দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ কারেক্ট হিয়ার। বাকি তিনটে এ বি সি এখানে ঠিক। ওকে, তো অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট নাম্বার 2-তে চলে যাবো আমরা। তো দেখো কি আছে নাম্বার 2-তে, দেয়ার আর সাম কনসেপ্টস ইন পেডাগজি। পেডাগজিতে কিছু ধারণা আছে, যেমন 1 নম্বরে দেখো আছে অবজেক্টিভ, 2 আছে এইমস, 3 আছে গোলস। তো উদ্দেশ্য, লক্ষ্য এবং চূড়ান্ত নিশানা। তো এখানে দেয়ার আর সাম ফ্যাক্টরস, কিছু উপাদান দেওয়া আছে। দেখো স্টুডেন্ট, টিচার, নেশন, শিক্ষার্থী, শিক্ষক, দেশ। তো এগুলোর মধ্যে আমাদের কোনটা আনসার ঠিক হয়ে যাবে, ফাইন্ড আউট দ্য বেস্ট ম্যাচিং। তো কোনটা ম্যাচ করবে সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তো দেখো অপশন যেগুলো দেওয়া আছে আমরা দেখব একবার। 3rd এ দেওয়া আছে, যার মানে হচ্ছে গোলের সঙ্গে স্টুডেন্ট ম্যাচ হবে। তারপর দেওয়া আছে 2nd সি, তার মানে হচ্ছে এইমের সঙ্গে ন্যাশন। তো এগুলো ঠিক মিলছে না, আমি তোমাদের কারেক্ট যেটা আনসার সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের এখানে কারেক্ট আনসার যেটা আছে সেটা হয়ে যাবে অপশান নাম্বার সি। তো দেখো কি আছে সিতে, 1A 2B। তো 1 বলতে আমাদের এখানে বোঝাচ্ছে উদ্দেশ্য। ওকে, উদ্দেশ্যের সঙ্গে তাহলে মিলে যাচ্ছে শিক্ষার্থী, তো আমাদের উদ্দেশ্যটা কে হবে, শিক্ষার্থী। ওকে, 1A 2B। লক্ষ্য, লক্ষ্য হবে শিক্ষক। ঠিক আছে, তো উদ্দেশ্য আমাদের শিক্ষার্থী হয়ে যাচ্ছে অ্যান্ড লক্ষ্য শিক্ষক। ওকে, তো অপশান নাম্বার সি আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে নাম্বার 2-এর। ওকে, নেক্সট নাম্বার 3। নাম্বার 3-তে কি আছে দেখো, অ্যাকর্ডিং টু কোহলবার্গ, আ টিচার ক্যান ইনকিউলকেট মোরাল ভ্যালিউস ইন দ্য ক্লাসরুম বাই। তো কোহলবার্গের মত অনুসারে একজন শিক্ষক শিক্ষিকা শ্রেণীকক্ষে মূল্যবোধ জাগ্রত করতে পারেন। তো অপশানস আছে দেখো, গিভিং ইম্পর্টেন্স টু রিলিজিয়াস টিচিং, ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব প্রদান করে, আস্কিং স্টুডেন্ট টু রিড সাইকোলজি বুকস, শিক্ষার্থীদের মনোবিদ্যার বই পড়তে বলে, ইন্ট্রোডিউসিং ক্লিয়ার অ্যান্ড স্ট্রিক্ট রুলস ফর বিহেভিয়ার মডিফিকেশন, আচরণ পরিবর্তনের জন্য স্পষ্ট ও কঠোর নিয়ম প্রণয়ন করে, নাকি ডিসকাসিং মোরাল ইস্যুস, নৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। তো অপশান নাম্বার এখানে আমাদের কারেক্ট হয়ে যাবে ডিসকাসিং মোরাল ইস্যু, অপশান নাম্বার ডি। ওকে, নৈতিক বিষয় নিয়ে আলোচনা করে একজন শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীকক্ষে মূল্যবোধ জাগ্রত করতে পারেন। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাব নাম্বার 4।
নাম্বার 4-এ কি আছে দেখো, which one of the following statements is not true about the concept of term pedagogy? তো নিচের কোনটি পেডাগজি ধারণার ক্ষেত্রে সত্য নয়? তো অপশনস আছে দেখো, পেডাগজি ইজ দ্য ওয়ে অ্যান্ড মিনস অফ ট্রানজাকশন অফ ক্যারিকুলাম। পেডাগজি হলো পাঠ্যক্রম পরিচালনার বিভিন্ন পথ ও মাধ্যম। পেডাগজি ইজ ইউজুয়ালি ইনফ্লুয়েসড বাই দ্য ডমিনেন্ট কালচার। পেডাগজি প্রধান সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। কি পেডাগজি ইজ নট রিলেটেড টু নিডস অফ দ্য চিলড্রেন। পেডাগজি শিশুদের চাহিদার সাথে সম্পর্কিত নয়। পেডাগজি ইজ বিং এক্সারসাইজড অ্যাক্রস দ্য ক্যারিকুলাম। পেডাগজি পাঠ্যক্রমের সর্বত্র অনুশীলিত হয়। তো অপশান এখানে আমাদের দেখো যেটা আছে সি, পেডাগজি ইজ নট রিলেটেড টু দ্য নিডস অফ দ্য চিলড্রেন। তো পেডাগজি শিশুদের চাহিদার সাথে সম্পর্কিত নয়, এটা সত্য নয়, এই জন্য আমাদের কারেক্ট আনসার এখানে হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি। ওকে, যেহেতু এখানে নট ট্রু বলেছিল তো আনসার আমাদের সি কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, অপশান নাম্বার সি উইল বি কারেক্ট হিয়ার। নেক্সট নাম্বার 5, দেখো নাম্বার 5 কি বলছে, দ্য পার্সোনালিটি ভ্যারিয়েবল থ্রু উইচ পিপল জেনারেলি ফিল অ্যাবাউট দেমসেলভস ইজ। তো ব্যক্তিসত্তার যে চলক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে তা হলো। তো অপশান আছে দেখো, সেলফ কনফিডেন্স অত্মবিশ্বাস, সেলফ ডিপেন্ডেন্স আত্মনির্ভরশীলতা, সেলফ এস্টিম আত্মসম্মান, ইন্ট্রোভার্টেডনেস অন্তর্মুখিতা। তো অপশান আমাদের কারেক্ট হয়ে যাবে এখানে অপশান নাম্বার সি, সেলফ এস্টিম আত্মসম্মান। ওকে, তো ব্যক্তিসত্তার যে চলক দ্বারা ব্যক্তি সাধারণত নিজের সম্পর্কে অনুভব করে সেটা হলো আত্মসম্মান। দ্য পার্সোনালিটি ভ্যারিয়েবল থ্রু which people generally feel about themselves is self-esteem. ওকে, তো অপশান নাম্বার সি এখানে আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। তো নেক্সট আমরা চলে যাব নাম্বার 6, দেখো কি আছে, according to Kohlberg, in which stage of moral development does an individual work to please his or her family members and neighbors? তো কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে? তো অপশানস আছে দেখো, পানিশমেন্ট ওবিডিয়েন্স স্টেজ শাস্তি আনুগত্য স্তরে, পার্সোনাল রিওয়ার্ড স্টেজ ব্যক্তিগত পুরস্কার স্তরে, গুড বয় নাইস গার্ল স্টেজ ভালো ছেলে সুন্দর মেয়ে স্তরে, ল অ্যান্ড অর্ডার স্টেজ আইন ও আদেশ স্তরে। তো আমাদের কারেক্ট আনসার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি, গুড বয় অ্যান্ড নাইস গার্ল ভালো ছেলে বা সুন্দর মেয়ে স্তরে। ঠিক আছে, তো নৈতিক বিকাশের এই স্তরটাতে ব্যক্তি পরিবারের সদস্যদের বা পরিবেশীদের খুশি করার জন্য কাজ করে যাতে তারা তাকে ভালো ছেলে বা সুন্দর মেয়ে বলে। ঠিক আছে, তো নেক্সট আমরা নাম্বার 7-এ চলে যাব। দেখো নাম্বার 7 কি বলছে, falling down on a floor, a child started to hit the floor out of anger. What type of thinking is reflected here according to the theory of Piaget? তো একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের উপর রাগ করে ক্রমাগত আঘাত করতে থাকে। পিয়াজের তত্ত্ব অনুসারে শিশুটির মধ্যে কোন ধরনের চিন্তনের প্রতিফলন দেখা যাচ্ছে? তো অপশানস কি আছে আমাদের দেখো, রিফ্লেক্টিভ থিঙ্কিং প্রতিফলনমূলক চিন্তন, লজিক্যাল থিঙ্কিং যুক্তিশীল চিন্তন, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং বিশ্লেষণাত্মক চিন্তন, অ্যানিমিস্টিক থিঙ্কিং সর্বপ্রাণবাদমূলক চিন্তন। তো অপশান আমাদের এখানে কারেক্ট হয়ে যাচ্ছে অ্যানিমিস্টিক থিঙ্কিং। ওকে, সর্বপ্রাণবাদমূলক চিন্তন, শিশুটা এখানে অ্যানিমিস্টিক থিঙ্কিং করছে। ওকে, তো অপশান ডি উইল বি কারেক্ট হিয়ার। নেক্সট নাম্বার 8, which one of the following principles is not relevant to child development? তো নিম্নের কোন নীতিটি শিশু বিকাশের সাথে প্রাসঙ্গিক নয়? তো অপশান আছে দেখো, সিকোয়েন্সিয়ালিটি অনুক্রমতা, কন্টিনিউটি ধারাবাহিকতা, রিভার্সিবিলিটি উভমুখীনতা, জেনারেলিটি টু স্পেসিফিসিটি সাধারণতা থেকে নির্দিষ্টতা। তো অপশান এখানে আমাদের কারেক্ট হয়ে যাবে নাম্বার 8-এর অপশান নাম্বার সি, রিভার্সিবিলিটি। ওকে, উভমুখীনতা। তো রিভার্সিবিলিটি ইজ নট রিলিভেন্ট টু চাইল্ড ডেভেলপমেন্ট, উভমুখীনতা শিশু বিকাশের সাথে প্রাসঙ্গিক নয়। ওকে, তো আমাদের অপশান নাম্বার এখানে সি কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো নেক্সট নাম্বার 9, দ্য মেমোরি রেসপন্সিবল ফর রিমেম্বারিং হাউ টু ডু থিংস ইজ কল্ড। তো কোনো কাজ কিভাবে করা হয় এই প্রক্রিয়াকে স্মরণ করার জন্য যে ধরনের স্মৃতিকে ব্যবহার করা হয় তা হলো। তো অপশানস আছে আমাদের দেখো, প্রসিডিউরাল মেমোরি পদ্ধতিগত স্মৃতি, সিম্যান্টিক মেমোরি শব্দার্থিক স্মৃতি, এপিসোডিক মেমোরি অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি আত্মজীবনীমূলক স্মৃতি। তো এখানে অপশান নাম্বার ডি যেটা আছে, অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি আত্মজীবনীমূলক স্মৃতি, যেটা হচ্ছে মানুষ নিজের সম্পর্কে যখন ভাবে সেটা হচ্ছে আত্মজীবনীমূলক স্মৃতি। ঠিক
ঠিক আছে। কিন্তু এখানে দেখো কি বলছে, দ্য মেমোরি রেসপন্সিবল ফর রিমেম্বারিং হাউ টু ডু থিংস। তো কিভাবে কাজটা করতে হবে এটাকে স্মরণ করার জন্য যে স্মৃতি এখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার 1। ওকে, প্রসিডিউরাল মেমোরি, পদ্ধতিগত স্মৃতি, আমাদের কাজ করার পদ্ধতিটাকে মনে করতে হবে। ঠিক আছে, তো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট হিয়ার। তো নেক্সট নাম্বার 10, according to Piaget's view, the child learns that water can be frozen and then thawed to become liquid again is an example of। তো পিয়াজের মত অনুসারে শিশুরা যখন শেখে যে জলকে বরফে পরিণত করা হয় তারপর আবার সেই বরফকে তরলে পরিণত করা যায়, এই ধরনের চিন্তনকে কি বলা হয়? অপশনস হচ্ছে দেখো, সিরিয়েশন অ্যাবিলিটি, পর্যায়করণের ক্ষমতা, ক্লাসিফিকেশন অ্যাবিলিটি, শ্রেণীবদ্ধকরণের ক্ষমতা, রিভার্সিবল থিঙ্কিং, উভমুখী চিন্তন, হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং, অনুমান নির্ভর অবরোহী চিন্তন। তো অপশন নাম্বার আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে দেখো সি, রিভার্সিবল থিঙ্কিং বা উভমুখী চিন্তন। ওকে, তো অ্যাকর্ডিং টু পিয়াজেটস ভিউ, দ্য চাইল্ড লার্নস দ্যাট ওয়াটার ক্যান বি ফ্রোজেন অ্যান্ড দেন থড টু বিকাম লিকুইড অ্যাগেইন ইজ অ্যান এক্সাম্পল অফ রিভার্সিবল থিঙ্কিং। ওকে, তো শিশুরা যখন শেখে জলকে বরফে পরিণত করা হয় এবং তারপর সেই বরফকে তরলে পরিণত করা যায়, এই চিন্তনকে বলা হয় উভমুখী চিন্তন। এটি পিয়াজের একটি মত। ওকে, তো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট হিয়ার। ঠিক আছে, নেক্সট নাম্বার 11-এ আমরা চলে যাব। দেখো কি বলছে, লার্নিং টিচিং বিকামস মোর এফেক্টিভ ওয়েন। তো শিক্ষণ বেশি কার্যকরী হবে যখন টিচার আস্ক কোয়েশ্চেন অ্যান্ড স্টুডেন্ট আনসার, শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করেন ও শিক্ষার্থীরা উত্তর দেন। টিচার রাইটস অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড স্টুডেন্টস মেক আ কপি, শিক্ষক শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে লেখেন ও শিক্ষার্থীরা সেটি লিখে নেন। টিচার এনকারেজেস স্টুডেন্টস টু আস্ক কোয়েশ্চেন অ্যান্ড হেল্পস দেম টু আনসার, শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং তাদের উত্তর দিতে সাহায্য করেন। টিচার অ্যাসাইন্স আ লট অফ হোমওয়ার্ক, শিক্ষক শিক্ষিকা বেশি করে গৃহকাজ দেন। তো এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল, যেটার আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, টিচার এনকারেজেস স্টুডেন্টস টু আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড হেল্প দেম টু আনসার। তো শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং তাদের উত্তর দিতে সাহায্য করেন। এটা হচ্ছে শিক্ষণ পদ্ধতির সবথেকে বেশি কার্যকরী উপায়। ওকে, নেক্সট নাম্বার 12, to address the needs of differently abled learners in inclusive class, which one of the following steps should teachers adopt? তো অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন পথটি গ্রহণ করা উচিত? অপশনস হচ্ছে দেখো, অ্যাপ্রোচ ফোকাসিং অন লার্নার্স ডেফিসিট, শিক্ষার্থীদের সীমাবদ্ধতাগুলিকে গুরুত্ব দেবার দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচ ফোকাসিং অনলি অন দ্য স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, কেবলমাত্র শিক্ষার্থীদের বিশেষ শিখন অক্ষমতাকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি, অ্যাপ্রোচ অফ নিউট্রালিটি টু ট্রিট অল দ্য চিলড্রেন ইন সিমিলার ম্যানার, সকল শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষভাবে আচরণ সম্পাদনের দৃষ্টিভঙ্গি, নাকি অ্যাপ্রোচ ফোকাসিং অন লার্নার্স স্ট্রেংথ, শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি। তো অপশান এখানে আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে ডি, অ্যাপ্রোচ ফোকাসিং অন লার্নার্স স্ট্রেংথ, শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি। ওকে, তো অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দিতে হবে। ওকে, তো অপশন নাম্বার ডি আমাদের এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট নাম্বার 13, which one of the following is the correct sequence of steps of insightful learning? তো নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের সঠিক পর্যায়ক্রম? অপশন হচ্ছে দেখো, প্রিপারেশন, ইনকিউবেশন, ইনসাইট ভেরিফিকেশন, প্রস্তুতি, সুপ্তচিন্তন, অন্তর্দৃষ্টি, যাচাইকরণ। প্রিপারেশন, ইনকিউবেশন, ভেরিফিকেশন, ইনসাইট, প্রস্তুতি, সুপ্তচিন্তন, যাচাইকরণ, অন্তর্দৃষ্টি। প্রিপারেশন, ইনসাইট, ইনকিউবেশন, ভেরিফিকেশন, প্রস্তুতি, অন্তর্দৃষ্টি, সুপ্তচিন্তন, যাচাইকরণ, নাকি প্রিপারেশন, ভেরিফিকেশন, ইনকিউবেশন, ইনসাইট, প্রস্তুতি, যাচাইকরণ, সুপ্তচিন্তন, অন্তর্দৃষ্টি। তো দেখো প্রত্যেকটাতেই ফার্স্টে রয়েছে প্রিপারেশন। তো শিক্ষণের ক্ষেত্রে প্রিপারেশন সবার আগে আসবে, এটা ঠিক। তো তারপরেরটা যেটা আছে আমাদের ওটা খুঁজে বের করতে হবে। দেখো, তো থিওরিটা যদি আমরা পড়ে থাকি বা জানা থাকে তো এই আনসারটা খুবই ইজি হয়ে যাবে। তো দেখো ফার্স্টে আমরা কি করব, প্রিপারেশন করব। ওকে, যেটা হচ্ছে PIIV, যেটা থিওরি আছে PIIV, এটা এখানে লেগে যাবে। তো দেখো কারেক্ট আনসার আমাদের কোনটা হয়ে যাবে, প্রিপারেশন। দেন চলে আসবে আমাদের ইনকিউবেশন, মানে হচ্ছে সুপ্তচিন্তন।
তো কোনো কিছু প্রস্তুতি করার জন্য আমাদের প্রথমে সুপ্তভাবে চিন্তা করতে হবে, দেন অন্তর্দৃষ্টি আসবে, দ্যাট মিন ইনসাইট, তারপর যাচাইকরণ একদম লাস্টে চলে আসবে। ঠিক আছে, তো আমাদের দেখো কারেক্ট আনসার এখানে হয়ে যাচ্ছে PIIV, দ্যাট মিনস প্রিপারেশন, ইনকিউবেশন, ইনসাইট, ভেরিফিকেশন। ওকে, তো অপশন নাম্বার A উইল বি কারেক্ট হিয়ার। প্রস্তুতি, সুপ্তচিন্তন, অন্তর্দৃষ্টি, যাচাইকরণ। ঠিক আছে, ক্লিয়ার? তো নেক্সট নাম্বার 14-এ আমরা চলে যাব। দেখো নাম্বার 14-এ কি বলছে, when old memories inhibit new learning then this phenomenon is called। তো যখন পুরনো স্মৃতি নতুন শিখনে বাধা সৃষ্টি করে তখন সেই ঘটনাকে কি বলা হয়? অপশনস হচ্ছে দেখো, প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, সম্মুখবর্তী বাধা, রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, পূর্ববর্তী বাধা, ইন্টারঅ্যাক্টিভ ইনহিবিশন, মিথস্ক্রিয় বাধা, নাকি পোস্ট অ্যাক্টিভ ইনহিবিশন, উত্তর সক্রিয় বাধা। তো অপশন আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে, বলো এটা ইজি ছিল, অপশন নাম্বার বি। ওকে, রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। তো যখন আমরা কিছু একটা নতুন কিছু শিখি তো সেখানে যে বাধাটা আসবে পুরনো স্মৃতির, সেটা কি হবে? পূর্ববর্তী বাধা। ঠিক আছে, তো আগের থেকে যেটা আমাদের শিখে রাখা হয়েছে সেটা নতুন শিখনের ক্ষেত্রে আমাদের বাধা সৃষ্টি করতে পারে যদি সেটা আমাদের মেমোরিতে থেকে যায়। ওকে, তো এই জন্য বলা হয় কিছু কিছু জিনিস ভুলে যাওয়া ভালো। ওকে, তো আমাদের এখানে যাই হোক আনসার হয়ে যাবে রেট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, পূর্ববর্তী বাধা। ঠিক আছে, তো পুরনো জিনিস মনে রাখাও ভালো, কিন্তু যেগুলো আমাদের কোনো দরকার নেই সেগুলো ভুলে যাওয়াই বেটার। ওকে, তো নেক্সট, যাই হোক অনেক কথা বলে ফেললাম, নাম্বার 15-এ আমরা চলে যাবো। দেখো নাম্বার 15 কি আছে, আ টিচার আস্কস আ স্টুডেন্ট টু মেনশন ডিফারেন্ট নন কনভেনশনাল ইউজেস অফ টি কাপস, দিস টিচিং টেন্ডস টু ডেভেলপ অ্যামং দ্য স্টুডেন্টস। তো শিক্ষক শিক্ষিকা একজন শিক্ষার্থীকে চায়ের কাপের বিভিন্ন অপ্রচলিত ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এই ধরনের শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে উৎপন্ন করে। তো অপশনস হচ্ছে দেখো, কনভার্জেন্ট থিঙ্কিং, অভিসারী চিন্তন, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, ভাষাগত ক্ষমতা, কনক্রিট থিঙ্কিং, মূর্ত চিন্তন। তো অপশন এখানে আমাদের কারেক্ট হয়ে যাবে। অনেকেই এটা মূর্ত চিন্তন বলে ভেবে থাকবে, কিন্তু এটা ঠিক নয়। ওকে, তো অপশন আমাদের এখানে কারেক্ট হচ্ছে যেটা ক্রিয়েটিভিটি। ওকে, সৃজনশীলতা। একটা কাপ দিয়ে যখন শিক্ষক বা শিক্ষিকা একজন শিক্ষার্থীকে তার অপ্রচলিত ব্যবহারগুলো বলতে বলবেন, সেটা একটা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার মধ্যে চলে আসবে। ওকে, তো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট হিয়ার। নেক্সট নাম্বার 16। তো দেখো নাম্বার 16 কি বলছে, দ্য সেফালোকডাল প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট রিফার্স টু দ্য ডেভেলপমেন্ট উইচ প্রসিডস ফ্রম। তো শিশু বিকাশের সেফালোকডাল নীতিতে বিকাশের অগ্রগতি হয় কেমন? তো আমরা সবাই থিওরি পড়ে থাকি, তো এটা একদম থিওরির ফার্স্টের দিকেই কোয়েশ্চেনটা আসে। তো আনসার দেখো এখানে আমাদের কি কোনটা কারেক্ট হয়ে যাবে, তার আগে আমরা অপশনগুলো দেখে নিই একবার। হেড টু টো, মাথা থেকে পায়ের দিকে, জেনারেল টু স্পেসিফিক, সাধারণ থেকে নির্দিষ্টের দিকে, সেন্টার অফ অর্গানিজম টু দ্য পেরিফেরি অফ ইটস বডি, জীবের শরীরের মধ্যবিন্দু থেকে পরিধির দিকে, কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মূর্ত থেকে বিমূর্তের দিকে। তো এখানে আমাদের কারেক্ট আনসার যেটা হয়েছে সেফালোকডাল, সেটা সবসময়ই মাথা থেকে। সেফালো মানে কি? সেফালো মানে হচ্ছে মাথা। ওকে, তো মাথা থেকে পা পর্যন্ত এই ডেভেলপমেন্টটা হয়ে যাবে। ওকে, সেফালোকডাল মিনস মাথা থেকে পা পর্যন্ত, হেড টু টো। তো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট হিয়ার। এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট নাম্বার 17। In which step of 5E model students conduct activities, predict and form hypothesis? তো 5E মডেলের কোন স্তরে শিক্ষার্থীরা সক্রিয়তায় অংশগ্রহণ করে, অনুমান করতে পারে এবং প্রাক প্রকল্প গঠন করতে পারে? তো অপশন হচ্ছে দেখো, এনগেজমেন্ট, নিযুক্তিকরণ, ইলাবোরেশন, বিস্তৃতিকরণ, এক্সপ্ল্যানেশন, ব্যাখ্যাকরণ, নাকি এক্সপ্লোরেশন, অন্বেষণ। তো অপশন যেটা আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, অন্বেষণ বা এক্সপ্লোরেশন। ঠিক আছে, তো 5E মডেলের মধ্যে যখন শিক্ষার্থী সক্রিয়তার সঙ্গে কোনো কিছুর জন্য অংশগ্রহণ করে, অনুমান করতে পারে এবং প্রাক প্রকল্প গঠন করতে পারে, তো সেটা কোন স্টেজে চলে আসবে? এক্সপ্লোরেশন। ওকে, অন্বেষণ। তো অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট হিয়ার। তো নেক্সট আমরা চলে যাব 18-এ। তো দেখো নাম্বার 18 কি আছে, which of the following is not a relevant reason for assessing learners before presenting a lesson? তো শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনের পূর্বে তাদের মূল্যায়ন করার প্রসঙ্গে নিম্নের কোনটি প্রাসঙ্গিক কারণ নয়? তো অপশন আছে আমাদের দেখো, অপশন নাম্বার এ, টু অ্যাসেস দ্য রেডিনেস অফ লার্নার্স ফর এ লেসন, শিক্ষার্থীদের পাঠ গ্রহণের প্রস্তুতি যাচাই করা। বি কি আছে দেখো,
টু মেক দ্য লার্নার্স অ্যাওয়্যার বিফোর প্রেজেন্টিং আ লেসন, পাঠ উপস্থাপনের পূর্বে শিক্ষার্থীদের সচেতন করা। টু ফ্যাসিলিটেট টিচার্স টু প্র্যাকটিস কোর টিচিং স্কিলস, শিক্ষক শিক্ষিকাদের মূল শিক্ষণ দক্ষতা অনুশীলনের সুযোগ তৈরি করা। নাকি টু ফর্ম ডিফারেন্ট লার্নিং গ্রুপস অ্যামং দ্য লার্নার্স ওয়াইল অ্যাডাপ্টিং কোলাবোরেটিভ টিচিং লার্নিং, সহযোগী শিক্ষণে শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন ভিন্ন শিখন গোষ্ঠী গঠন করা। ওকে, তো আমাদের এখানে কারেক্ট আনসার যেটা আছে সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি। ওকে, টু ফ্যাসিলিটেট টিচার্স টু প্র্যাকটিস কোর টিচিং স্কিলস, শিক্ষক শিক্ষিকাদের মূল শিক্ষণ দক্ষতা অনুশীলনের সুযোগ তৈরি করে দেওয়া, এটা কোনো রিলিভেন্ট রিজন নয়। ওকে, তো যেহেতু কোয়েশ্চেন আমাদের নট রিলিভেন্ট রিজন বলেছে, তো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে এখানে। ওকে, তো শিক্ষার্থীদের কাছে পাঠ উপস্থাপনের পূর্বে তাদের মূল্যায়ন করার প্রসঙ্গে অপশন নাম্বার সি যেটা আছে, শিক্ষক শিক্ষিকাদের মূল শিক্ষণ দক্ষতা অনুশীলনের সুযোগ তৈরি করা, এটি প্রাসঙ্গিক কারণ নয়। ওকে, ইট ইজ নট আ রিলিভেন্ট রিজন ফর অ্যাসেসিং লার্নার্স বিফোর প্রেজেন্টিং এ লেসন টু ফ্যাসিলিটেট টিচার্স টু প্র্যাকটিস কোর টিচিং স্কিলস। ওকে, তো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট নাম্বার 19 দেখো কি আছে, চাইল্ডস ইনঅ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আ সিচুয়েশন ফ্রম আনাদার পারসনস পয়েন্ট অফ ভিউ ইজ কল্ড, তো শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে কি বলা হয়? তো অপশন আছে দেখো, অবজেক্ট পারমানেন্স, বস্তুর স্থায়িত্বের ধারণা, সেন্ট্রেশন এককেন্দ্রিক চিন্তন, ইগোসেন্ট্রিক থিঙ্কিং আত্মকেন্দ্রিক চিন্তন, নাকি ট্রান্সডাক্টিভ থিঙ্কিং সঞ্চালিত চিন্তন। ওকে, তো অপশন এখানে আমাদের যেটা কারেক্ট হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, ইগোসেন্ট্রিক থিঙ্কিং আত্মকেন্দ্রিক চিন্তন। তো চাইল্ডস ইনঅ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আ সিচুয়েশন ফ্রম আনাদার পারসনস পয়েন্ট অফ ভিউ ইজ কল্ড ইগোসেন্ট্রিক থিঙ্কিং, শিশুদের অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে কি বলা হয়? আত্মকেন্দ্রিক চিন্তন। ওকে, তো অপশন নাম্বার সি ইজ কারেক্ট হিয়ার। নেক্সট নাম্বার 20, তো নাম্বার 20 কি বলছে দেখো, আ টিচার টেলস দ্য স্টুডেন্টস ট্রাই টু ডু দ্য টাস্ক ইউ উইল লার্ন, হিয়ার দ্য টিচার ট্রাইস টু, তো একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের বললেন কাজটি করতে চেষ্টা করো তুমি শিখবে, এখানে শিক্ষক বা শিক্ষিকা কি চাইছেন? তো অপশানস হচ্ছে মোটিভেট এক্সট্রিনসিক্যালি, বাহ্যিক প্রেরণা সৃষ্টি করতে চাইছেন, মোটিভেট ইন্ট্রিনসিক্যালি অভ্যন্তরীণ প্রেরণা সৃষ্টি করতে চাইছেন, এনকারেজ ফর অ্যাচিভমেন্ট মোটিভেশন পারদর্শিতার প্রেরণায় উৎসাহিত করতে চাইছেন, নাকি ডিমোটিভেট প্রেরণা অবদমন করতে চাইছেন? তো এটা একদম ইজি কোয়েশ্চেন ছিল, আমাদের অপশন নাম্বার এখানে কারেক্ট হয়ে যাচ্ছে বি, মোটিভেট ইন্ট্রিনসিক্যালি অভ্যন্তরীণ প্রেরণা সৃষ্টি করতে চাইছেন। তো যখন একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের বলছেন কাজটি করতে চেষ্টা করো তুমি শিখবে, তো এটা একটা অভ্যন্তরীণ প্রেরণা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ওকে, তো ট্রাই টু ডু দ্য টাস্ক ইউ উইল লার্ন, ইট ইজ টু মোটিভেট ইন্ট্রিনসিক্যালি। ওকে, অপশন নাম্বার বি উইল বি কারেক্ট হিয়ার। তো নেক্সট নাম্বার 21-এ আমরা চলে যাব। দেখো, তো নাম্বার 21 কি বলছে দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড ইজিও বলতে পারি, তো আশা করি সবাই এটা পারবে। তো দেখো কি আছে, দ্য ফার্স্ট স্টেপ অফ মেমোরি ইজ, তো স্মৃতির প্রথম ধাপটি হলো, তো এটা আমরা যখনই পেডাগজি পড়বো ফার্স্টের দিকেই চলে আসবে এই কোয়েশ্চেনটা, অ্যান্ড এটার আনসারও আমরা এই জন্য সবাই জানি। তো দেখো অপশানস হচ্ছে রিটেনশন ধারণ, রিকল পুনরুদ্রেক, রিকগনিশন প্রত্যাভিজ্ঞা, নাকি লার্নিং শিখন। তো এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, লার্নিং। ওকে, তো শিখন হলো একটা স্মৃতির প্রথম ধাপ, প্রথমে একটা শিশু শিখবে, তারপর পরবর্তী স্টেপগুলো আসবে। ওকে, তো পরবর্তী স্টেপগুলো কোনগুলো চলে আসবে, এগুলোর মধ্যে দেখো ফার্স্ট হচ্ছে লার্নিং, প্রথমেই শিশু শিখবে, দেন চলে আসবে ধারণ। ওকে, রিটেনশন সে ধারণ করবে, যেটা সে শিখলো সেটা ধারণ করবে, দেন চলে আসবে রিকল পুনরুদ্রেক, তারপর আসবে প্রত্যাভিজ্ঞা। ওকে, তো নেক্সট আমরা চলে যাব নাম্বার 22। দেখো এই কোয়েশ্চেনটা একটু বড় আছে কিন্তু ইজি, ঠিক আছে, এটার আনসার একদমই ইজি। তো দেখো কোয়েশ্চেনটা আমরা দেখে নেব প্রথমে। দেখো কি আছে, in the classroom of a primary school, students usually come from different social backgrounds in terms of culture, religion, economic status and caste system. What should be the best combination of teachers tasked to make the classroom inclusive from these given options? তো দেখো বাংলায় কি বলছে, প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা
সাধারণত আসে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, আর্থিক অবস্থা ও বর্ণপ্রথা প্রভৃতি সামাজিক অবস্থা থেকে। নিজের বিকল্পগুলির মধ্যে শিক্ষক বা শিক্ষিকার কোন কাজগুলি শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তির জন্য সব থেকে বেশি প্রযোজ্য হবে? তো অপশান আছে দেখো কি, টু রিফ্লেক্ট অন হিজ অর হার ওন স্টিরিওটাইপস অ্যান্ড বিলিভস, শিক্ষক শিক্ষিকার নিজের বাধা ধরা বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে, তো এটা তো হবেই না একদম। নেক্সট আছে দেখো, টু ইনক্লুড অ্যান্ড এমফাসাইজ ডাইভার্সিটি অফ চিলড্রেন্স এক্সপিরিয়েন্স, তো শিশুর অভিজ্ঞতার বৈচিত্র্যকে সংযুক্তকরণ করে ও জোর দিয়ে, তো এটা কারেক্ট হতে পারে। নেক্সট দেখো কি বলছে, টু ক্রিয়েট ইনস্টিটিউশনাল ইথোস টুয়ার্ডস ইকুয়ালিটি, তো সাম্যতার প্রতি প্রাতিষ্ঠানিক নীতি সৃষ্টি করে, এটা হতে পারে। নেক্সট বলছে দেখো, টু ইনস্ট্রাক্ট চিলড্রেন টু অ্যাকোমোডেট দ্য এক্সিস্টিং স্ট্যান্ডার্ড ক্যারিকুলাম, শিশুদের প্রচলিত আদর্শ পাঠ্যক্রম অনুসরণ করতে নির্দেশ দিয়ে। তো এখানে আমাদের দেখো অপশানস যেগুলো দেওয়া আছে ওটার মধ্যে আমাদের কারেক্ট যেটা মনে হচ্ছে ডি। ওকে, 2 and 3 হচ্ছে আমাদের কারেক্ট লাগছে, বাকি দুটো ঠিক লাগছে না। তো অপশান নাম্বার ডি এখানে আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তো নেক্সট আমরা চলে যাব 23-তে। দেখো কি বলছে, আ সোশ্যাল সায়েন্স টিচার মে মেক লিঙ্কেজ জিওগ্রাফিক্যাল কনসেপ্ট while টিচিং হিস্ট্রি, তো দিস কাইন্ড অফ পেডাগজিক্যাল স্ট্র্যাটেজি, তো সমাজবিজ্ঞানের একজন শিক্ষক বা শিক্ষিকা ইতিহাস শিক্ষণের সময় সেটিকে ভূগোলের সাথে সম্পর্কযুক্ত করেন। এই ধরনের পেডাগজিক্যাল কৌশল কি? তো অপশান হচ্ছে দেখো, would promote misconception among the learners, শিক্ষার্থীদের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করতে অনুপ্রাণিত করে। would negatively impact learning as it would impose additional burden, তো অতিরিক্ত পঠন চাপ শিক্ষণের উপর নেতিবাচক প্রভাব ফেলে। would facilitate learning by promoting interdisciplinary approach, আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি জনিত শিক্ষণকে ত্বরান্বিত করে। নাকি would neither impact to promote nor to create a hindrance in learning, তো এটি শিক্ষণকে না উন্নীত করতে পারে আর না বাধাদান করতে পারে। তো অপশান আমাদের এখানে কারেক্ট হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি। ওকে, তো would facilitate learning by promoting interdisciplinary approach, আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গিজনিত শিক্ষণকে এটি ত্বরান্বিত করে। ঠিক আছে, যখন কোনো ইতিহাস শিক্ষণের সময় ভূগোলটাকেও সঙ্গে পড়ানো হয় বা সম্পর্কযুক্ত করা হয়, তখন এটা একটা আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি, মানে দুটো সাবজেক্টের মধ্যে ইন্টারডিসিপ্লিনারি শিক্ষণকে ত্বরান্বিত করবে। ওকে, তো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট হিয়ার। তো নেক্সট নাম্বার 24, দেখো কি বলছে, while teacher explores learners indirect and general experience in concept formation in learning teaching process, then which of the followings will be most acceptable, তো শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক যখন ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীর অনির্দিষ্ট ও সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করতে চাইবেন, তখন নিচের কোন পর্যায়ক্রমটি সর্বাধিক গ্রহণযোগ্য হবে? তো অপশনস কি আছে দেখো, এক্সপোজার, পারসেপশন, অ্যাবস্ট্রাকশন, জেনারেলাইজেশন, পরিচিতিকরণ, প্রত্যক্ষণ, বিমূর্তকরণ, সাধারণীকরণ। বাকি অপশানগুলো একই রকম অনেকটা, কিন্তু আমাদের যেটা কারেক্ট হয়ে যাবে সেটা হচ্ছে দেখো অপশান নাম্বার এই এখানে আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে, এক্সপোজার, পারসেপশন, অ্যাবস্ট্রাকশন, জেনারেলাইজেশন। ওকে, তো প্রথমেই আমাদের চলে আসবে পরিচিতিকরণ, কোনো একটা জিনিসের সঙ্গে আমরা প্রথমে পরিচিতি গঠন করব। ওকে, দেন প্রত্যক্ষণ, মানে জিনিসটাকে আমরা দেখব, প্রত্যক্ষ করব। তারপর আসবে বিমূর্তকরণ, মানে জিনিসটা ছাড়াই আমরা ওটার ধারণা গঠন করব। অ্যান্ড লাস্ট চলে আসবে সাধারণীকরণ বা জেনারেলাইজেশন। ওকে, তো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট হেয়ার। তো নেক্সট নাম্বার 25 দেখো কি বলছে, according to Gardner's theory of multiple intelligence, the capacity to detect and respond appropriately to the moods, motivations and desires of others refers to, তো গার্ডনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যদের মেজাজ, প্রেষণা ও আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কি বলা হয়? তো অপশন হচ্ছে দেখো, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, ভাষাগত বুদ্ধি, লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স, যৌক্তিক গাণিতিক বুদ্ধি, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, আন্তঃব্যক্তিক বুদ্ধি, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, অন্তব্যক্তিক বুদ্ধি। তো দেখো অপশানসগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। তো এখানে যেটা কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের সেটা হচ্ছে সি। ওকে, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বা আন্তঃব্যক্তিক বুদ্ধি। ঠিক আছে, দেখো কি বলছে কোয়েশ্চেনটা একবার দেখে নিই। অন্যদের মেজাজ, প্রেষণা ও আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে কী বলা হবে? আন্তঃব্যক্তিক বুদ্ধি। যদি নিজের মধ্যে হয়ে যেত
তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যেত অন্তর্ব্যক্তিক বুদ্ধি। ওকে, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, কিন্তু এখানে বলা হয়েছে অন্যদের কথা, তো এখানে হয়ে যাবে আমাদের আনসার ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, আন্তর্ব্যক্তিক বুদ্ধি। অপশন নাম্বার সি উইল বি কারেক্ট হিয়ার। তো নেক্সট আমরা চলে যাব 26। A test is administered twice in a definite interval on a group of school students under identical environmental conditions. So the mean scores of the students remain very close. It is therefore said the test has. তো দেখো বাংলাটা আমরা দেখে একবার ক্লিয়ার হয়নি কি বলছে। সুনির্দিষ্ট সময় ব্যবধানে একদল বিদ্যালয় শিক্ষার্থীদের উপর একই ধরনের পরিবেশগত পরিস্থিতিতে একটি অভিজ্ঞতা দুবার প্রয়োগ করা হলো। দুটি স্কোরের গড় খুব কাছাকাছি হলে অভিজ্ঞতাটির কোন বৈশিষ্ট্যটি আছে বলে ধরা হবে। তো অপশন কি আছে দেখো, ভ্যালিডিটি যথার্থতা, রিলায়েবিলিটি নির্ভরযোগ্যতা, অবজেক্টিভিটি নৈর্ব্যক্তিকতা, নাকি মডারেট ডিফিকাল্টি ভ্যালু মাঝারি কাঠিন্য মান। তো এখানে আমাদের আনসার কারেক্ট হয়ে যাবে অপশন নাম্বার বি, রিলায়েবিলিটি। ওকে, নির্ভরযোগ্যতা। তো দেখো একটি অভিজ্ঞতা দুবার প্রয়োগ করা হলো এবং দুটি স্কোরের উপরই যেহেতু আমরা ডিপেন্ড করছি, তো এটা একটা রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা বলে ধরে নেওয়া হবে। ওকে, নেক্সট নাম্বার 27 দেখো কি বলছে। দেয়ার আর টু টাস্কস ইন এডুকেশন। শিক্ষার দুটি কাজ কি কি? পার্সোনালিটি ডেভেলপমেন্ট, হ্যাবিট ফর্মেশন। তো ব্যক্তিত্বের বিকাশ, অভ্যাস গঠন। আবার বলছে দেখো, দেয়ার আর টু স্টেজেস অফ এডুকেশন। শিক্ষার দুটি স্তর, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। তো প্রাথমিক, মাধ্যমিক। তো অপশান আমাদের এখানে মেলাতে হবে। এটা একটা একদমই ইজি কোশ্চেন ছিল। তো দেখো অপশান কারেক্ট যেটা আছে আমি বলে দিচ্ছি। অপশান নাম্বার ডি উইল বি কারেক্ট হিয়ার। ওকে, 1B অ্যান্ড 2A। দেখো 1B 2A বলতে কী বোঝাচ্ছে এখানে? 1 হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেকেন্ডারি। ওকে, তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট যেটা হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ, এটা মাধ্যমিক। ওকে, এটা মাধ্যমিক স্তরে ব্যক্তিত্বের বিকাশটা আসবে। অ্যান্ড যেটা 2 আছে হ্যাবিট ফর্মেশন, অভ্যাস গঠন, এটা প্রাথমিক স্তরে চলে আসবে। ওকে, প্রাইমারি স্টেজ। ঠিক আছে, তো হ্যাবিট ফর্মেশন, অভ্যাস গঠন এটা প্রাথমিক স্তরে চলে আসবে এবং ব্যক্তিত্বের বিকাশ এটা মাধ্যমিক স্তরে চলে আসবে। ওকে, তো এটা অল্টারনেটিভ। তো অপশান আমাদের ডি এখানে কারেক্ট হয়ে যাচ্ছে, 1B 2A, ইজি ওয়ান। ওকে, তো নেক্সট দেখো নাম্বার 28 কি আছে। দ্য লেভেল অফ টিচিং ইন উইচ দ্য লার্নার ক্যান আইডেন্টিফাই দ্য প্রবলেম, ডিফাইন ইট অ্যান্ড ট্রাই টু সলভ ইট বাই ইউজিং ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাবিলিটিস ইজ। তো শিক্ষণের যে স্তরে শিক্ষার্থী শিখন সমস্যাটি চিহ্নিত করতে, সমস্যাটিকে সংজ্ঞায়িত করতে এবং বিশ্লেষণীমূলক সৃজনশীল ভাবনা দ্বারা সেটির সমাধান করতে চেষ্টা করে তা হলো। তো অপশন কি আছে দেখো, মেমোরি লেভেল অফ টিচিং, স্মৃতিমূলক স্তরের শিক্ষণ, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, বোধমূলক স্তরের শিক্ষণ, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, প্রতিফলনমূলক স্তরের শিক্ষণ, নাকি প্রি অ্যাক্টিভ লেভেল অফ টিচিং, প্রাক সক্রিয় স্তরের শিক্ষণ। তো অপশান দেখো আমাদের এখানে কারেক্ট হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ওকে, তো যখন একজন শিক্ষার্থী সমস্যাটিকে চিহ্নিত করতে পারবে, সমস্যাটিকে সংজ্ঞায়িত করতে পারবে এবং তার বিশ্লেষণও করতে পারবে, তো এটা একটা স্টেজ চলে আসবে বোধমূলক স্তরের শিক্ষণ। ওকে, তো সে জিনিসটাকে বুঝতে পারছে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। তো অপশান নাম্বার বি উইল বি কারেক্ট হিয়ার। তো নেক্সট 29 দেখো কি বলছে। তো এটাও একটা ইজি কোয়েশ্চেন ছিল, জাস্ট একটু ছোট একটা ক্যালকুলেটিভ ছিল। তো এটা সম্পর্কে থিওরিটা জানলে কোয়েশ্চেনটা একদমই ইজি। তো দেখো কি বলছে 29, ইফ আ চাইল্ড হ্যাজ আ মেন্টাল এজ অফ 5 years অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ অফ 4 years, দেন আইকিউ অফ দ্য চাইল্ড উইল বি। তো যদি কোনো শিশুর মানসিক বয়স 5 বছর হয় এবং সাধারণ বয়স 4 বছর হয়, তবে শিশুটির আইকিউ কত হবে? তো আমাদের অপশানগুলো দেওয়া আছে, কিন্তু অপশান দেখলে আমরা আনসারটা পাবো না। তো এটা আমাদের আগে ক্যালকুলেট করে দেখে নিতে হবে। ঠিক আছে, তো দেখো সাইডে ক্যালকুলেট করে দেওয়া আছে। তো আমি আরেকবার বলে দিচ্ছি। তো আইকিউ আমরা কি করে ক্যালকুলেট করব? তো আইকিউ ইজ ইকাল টু কী হবে, এটা আমি আগের যেগুলো ভিডিও আছে ওটাতেও আমি বলেছি। তো আইকিউ ইজ ইকাল টু আমাদের হয়ে যাবে দেখো মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। ওকে, তো দেখো মেন্টাল এজ আমাদের বলে দিয়েছে এখানে, শিশুর মানসিক বয়স যেটা মেন্টাল এজ হচ্ছে 5 year। ওকে, অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ কি আছে 4 year। তো ক্রোনোলজিক্যাল অ্যান্ড মেন্টাল এজ আমরা পুট করে নিলাম, তাকে আমরা ইন্টু করে দেবো 100 দিয়ে। তো দেখো 4 দিয়ে এটাকে ডিভাইড করলে 25 হচ্ছে, 5 ইন্টু 25 কত হয়ে যাচ্ছে আমাদের আনসার 125। ওকে, তো দেখো এখানে যেটা করে দেওয়া ছিল এটাই আমি একবার তোমাদের দেখিয়ে দিলাম, যেটা হচ্ছে আইকিউ নির্ণয়ের সূত্র সেটা দিয়ে। তো অপশান নাম্বার ডি উইল বি কারেক্ট হিয়ার। ঠিক আছে, 125।
তো নেক্সট আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে দেখো এই ভিডিওর নাম্বার 30। তো দেখো নাম্বার 30তে কি বলছে, which of the following strategy is not pedagogically appropriate to learning in the constructivist approach? তো নিচের কোন কৌশলটি পেডাগজির দিক থেকে শিক্ষণের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয়? অপশন হচ্ছে দেখো, এনকারেজিং লার্নার্স টুয়ার্ডস মাল্টিপল পার্সপেক্টিভস অফ অবজেক্টিভ রিয়ালিটি, বস্তুর বাস্তবতার বহুমুখী প্রেক্ষাপট সম্পর্কে অনুপ্রাণিত করা, গ্রুপ কোলাবোরেশন দলগত সহযোগিতা, ড্রিল অ্যান্ড রিকল অনুশীলন ও পুনরুদ্রেক, এক্সপ্লোরেশন থ্রু এক্সপেরিমেন্টেশন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্বেষণ। তো দেখো কোয়েশ্চেন কি বলছিল, কোন কৌশলটি পেডাগজির দিক থেকে শিক্ষণের নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির সঙ্গে উপযুক্ত নয়? তো আমাদের দেখে নিতে হবে কোনগুলো উপযুক্ত। তো দেখো, এক্সপ্লোরেশন থ্রু এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্বেষণ, এটা উপযুক্ত আছে। দেন অনুশীলন ও পুনরুদ্রেক, ড্রিল অ্যান্ড রিকল, এটা উপযুক্ত। নাম্বার 1 কি আছে দেখো, বস্তুর বাস্তবতা বহুমুখী প্রেক্ষাপট সম্পর্কে অনুপ্রাণিত করা, এটাও উপযুক্ত, কিন্তু যেটা হচ্ছে দলগত সহযোগিতা গ্রুপ কোলাবোরেশন এটা উপযুক্ত নয়। ওকে, তো গ্রুপ কোলাবোরেশন সম্পর্কে পেডাগজি কখনই দৃষ্টিভঙ্গি দেয় না। তো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট হিয়ার, যেহেতু এখানে নট বলছে। ওকে, তো বাকি তিনটে যেগুলো আছে আমাদের কারেক্ট, কিন্তু যেহেতু এখানে বলছে নট রিলিভেন্ট, তো এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে বি। ওকে, অপশন নাম্বার বি উইল বি কারেক্ট হিয়ার। তো এই ছিল আমাদের আজকে 1 থেকে 30 পর্যন্ত চাইল্ড পেডাগজির কোয়েশ্চেন, যেটা কিনা 11 ডিসেম্বর 2022-তে এসেছিল ওয়েস্ট বেঙ্গল টেট, which means টিচার এলিজিবিলিটি টেস্ট। ওকে, তো এটার আনসার কি জানার আমারও খুব দরকার ছিল এবং আশা করি তোমাদেরও খুব দরকার, তাই আমি এটার অ্যানালাইসিস করলাম। তো যদি একটু হেল্প হয়ে থাকে তোমাদের, তো অবশ্যই আমার ভিডিওকে লাইক করে দিও। আর তোমার বন্ধুরা যারা এক্সাম দিয়েছে বা এক্সাম দেয়নি, নেক্সট যারা প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই ভিডিওটা পারলে শেয়ার করে দিও। অ্যান্ড অবশ্যই কমেন্ট করো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। তো নেক্সট আমি চলে আসছি বেঙ্গলি অ্যান্ড ইংলিশের যে কোয়েশ্চেনগুলো ছিল ওগুলো অ্যানালাইসিস করার জন্য। তো তোমাদের যদি হেল্প হয়ে থাকে তো নেক্সট ভিডিওগুলো তোমরা দেখো। ওকে, তো সিটেট নিয়েও আমার ভিডিওগুলো রয়েছে, তো যারা সিটেট দিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গল টেট দিচ্ছ বা যে কোনো ধরনের টেট দিচ্ছ, তারা ভিডিওগুলো দেখতে পারো, আশা করি হেল্প হবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, শাবা খের।